গণতন্ত্রের সংগ্রামে শহীদদের স্মরণে স্মরণ সভা করছে বিএনপি। ভারতের উস্কানিতে আরও অঘটন ঘটতে পারে আশঙ্কা বিশিষ্টজনদের। আওয়ামী লীগের সবাই কলঙ্কিত, ইসি নিয়োগ আইন অগ্রহণযোগ্য বদিউল আলম মজুমদারের মন্তব্য। নির্বাচনে অবশ্যই নিরপেক্ষ সরকার প্রয়োজন, অভিমত বিশিষ্টজনদের। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে ব্যবসায়ীদের বৈঠক, মার্কিন বিনিয়োগ বাড়ার আশাবাদ। সহযোগিতা চাওয়া হবে জানালেন অর্থ উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে এবং বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্মরণ সভা চলছে। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, স্মরণ সভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? স্মরণ সভাটি আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তার আগেই প্রচন্ড খারাপ যে আবহাওয়া পরিস্থিতি সেটাকে উপেক্ষা করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে, গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে হাজির হচ্ছেন। সেখানে যেমন রয়েছে ছাত্ররা রয়েছে, তেমনি বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরই অনেকে এসেছেন, বা তাদের পরিবারের সদস্যরাও এসেছেন এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে। আমরা একটু দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছেন এবং আর কিছুক্ষণ পরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ মিনারে এসে হাজির হবেন এবং তারপরে মূলত আনুষ্ঠানিকভাবে স্মরণ সভাটি শুরু হবে। বিগত 16 বছর ধরে যারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, এবং গত কিছুদিন আগে আপনার ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানেও যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরাও এখানে এসেছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সবারই যেই গত 16 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যে অবদান রেখেছেন, সশ্রদ্ধ চিত্তে তাদের সেই অবদানকে আজকে স্মরণ করা হবে এবং আহতদের সুস্থতা কামনা করা হবে। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর গোটা বাংলাদেশ যে একটা জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি সংস্কার দরকার, কেমন বাংলাদেশ চাই, সে বিষয়ে এখানে আলোকপাত করা হবে এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন, বিএনপি নেতারাও বক্তব্য রাখবেন এবং এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি যে বেশ কিছু কর্মসূচি ছিল যেটি বৈরী আবহাওয়ার কারণে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তো আর কিছুক্ষণ পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে হাজির হবেন। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনার সবশেষ খবর। পরবর্তী সংবাদে হয়তো বিস্তারিত আরো জানাতে পারব। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। ভারতের উস্কানিতে বাংলাদেশে আরও অঘটন ঘটতে পারে, এ ব্যাপারে সবাইকে প্রস্তুত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জুলাই আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত 16 বছর পুলিশ ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা দানবে পরিণত হয়েছিল, এজন্য আয়নাঘর তৈরি হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও প্রতিবিপ্লব ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। ভারতের সাথে কোনো প্রতিবেশীর সুসম্পর্ক নেই। বর্তমান প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রাষ্ট্রযন্ত্রকে সাহায্য করতে পারে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন ইসি সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে একথা বলেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই।
বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। যারা বিগত দিনে ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে নির্বাচন পরিচালনার সাথে সরাসরি যুক্ত প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সহ 10 লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী। তাদের শাস্তি হওয়া যৌক্তিক বলেও জানান তিনি। নির্বাচন সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বলেন, আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত বিবেচনা না করে দেশের জন্য এক হবার বিকল্প নেই বলেও জানান তিনি। দেশ নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন নিরপেক্ষ হয়ে লাভ নেই। এজন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও জবাবদিহিতার মানসিকতা জরুরি বলে মন্তব্য করেছেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি নিয়ে রাজধানী গুলশানে একটি হোটেলে আয়োজিত পলিসি ডায়ালগে এসব কথা বলেন বক্তারা। নির্বাচন কমিশন গঠনের জন্য আগে সকল অংশীজনকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন কেউ কেউ। কমিশন গঠনের জন্য সার্চ কমিটি উন্মুক্ত রাখার পরামর্শ উঠে আসে আলোচনায়। এখন দেশে নির্বাচন কমিশন নেই, এটা অস্বস্তিকর বলেও মন্তব্য করেন বক্তাদের অনেকেই। সাংবিধানিক কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে বলে মতামত উঠে আসে এই আলোচনায়। নির্বাচন কমিশন সচিব সহ পুরো নিয়োগ পদ্ধতি ভিন্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন আলোচকরা। 2022 সালের নির্বাচন কমিশন আইন বাতিলের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। গুলশানে সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে এমনটা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকায় এসে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক্স হ্যান্ডেলে বৈঠকের ছবি দিয়ে জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা, ডাটা সেন্টার, পরিবহন সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে। এর আগে সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান, মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। প্রতিনিধি দলের আলোচিত সদস্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসেন বেলা 3:30টায়। দলে আছেন মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর ও সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লেঞ্চ। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। একই দিন দুপুরে মার্কিন প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলের। অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রধান দুটি চ্যালেঞ্জ হলো ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। বেশি বেশি কর আদায় করতে হবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় করা হবে না। সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে এক আলোচনা সভায় উপদেষ্টা এমন মন্তব্য করে বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তবে অপচয় যাতে না বাড়ে সেদিকে নজর দিতে হবে। আয় বাড়াতে হবে, এই জন্য প্রত্যক্ষ করের উপর জোর দিতে হবে। করের বৈষম্য না করে করদাতারা যাতে ইচ্ছে করে কর দেয় এমন পরিবেশ তৈরির আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সবাইকে জবাবদিহিতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, জুলুম করে কর আদায় চায় না জাতীয় রাজস্ব বোর্ড। আইনের সংস্কারের উপর জোর দেন তিনি। সাম্প্রতিক দেশব্যাপী দরগাহ ও মাজারে হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য ও হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাজার সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙচুরের সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনাও দেওয়া হয়েছে। ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা বা সম্প্রীতিকে বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে বলে জানান প্রধান উপদেষ্টার কার্যালয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।